সাবেক ভূমিমন্ত্রী ও তার ভাইয়ের 4.5 কোটি শেয়ার জব্দ। বিজয় দিবসে অস্থিরতার সম্ভাবনা নেই, এবারও প্যারেড হচ্ছে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ময়মনসিংহের ট্রেনে দুর্বৃত্তদের আগুন। জাপানে 170 ভবনে আগুন। এবং বিশেষ সম্মাননা পেলেন মুশফিক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলতে নেমেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী মেঘনা ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরীর নামে থাকা মেঘনা ব্যাংকের প্রায় 4.5 কোটি শেয়ার জব্দ করেছে অপরাধ তদন্ত বিভাগ। অবৈধ অর্থে শেয়ার ক্রয়ের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় আদালতের নির্দেশে এই জব্দের আদেশ কার্যকর করা হয়। বুধবার সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এই তথ্য জানান। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন, অভিযুক্তদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তাদের কাগজে প্রতিষ্ঠান স্টেট ফার্স্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের নামে মোট 4,53,30,200 শেয়ার কেনা হয়, যার তৎকালীন বাজার মূল্য ছিল প্রায় 59,95,00,000 টাকা। পরবর্তীতে স্টক ডিভিডেন্ড যোগে শেয়ার সংখ্যা বেড়ে দাঁড়ায় 4,64,63,455-তে। সিআইডির প্রাথমিক তদন্তে আরও জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জালিয়াতি ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ সংগ্রহ করে আসছিলেন। এই অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয় এবং পরবর্তীতে দেশে এনে বৈধ সম্পদে রূপান্তরের চেষ্টা করা হয়। জুলাই মাসের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে 5 বছরের সাজাপ্রাপ্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এখন গাজীপুরের বিশেষ কারাগারে রয়েছেন। কারাবিধি মোতাবেক ডিভিশন 1-এর সুবিধা বাতিল হয়ে যাবে এবং তিনি ডিভিশন 2-এর সুবিধা পাবেন। তবে তাকে এবার সাধারণ কয়েদির পোশাক পরিধান করতে হবে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, ডিভিশন 1-এর বন্দী যদি সাজাপ্রাপ্ত হন, স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন 2-এ রাখা হয়। সাবেক আইজিপি মামুন সরকারি অনুমোদন পেলেই ডিভিশন 2 সুবিধা বহাল থাকবে, না হলে তিনি সাধারণ কয়েদি হিসেবে থাকবেন। কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, বিচারাধীন মামলায় বন্দীদের সামাজিক মর্যাদা, শিক্ষা ও জীবনধারার ভিত্তিতে ডিভিশন সুবিধা দেওয়া হয়। 3 ধরনের ডিভিশন রয়েছে: ডিভিশন 1, 2 ও 3। বীর উত্তম, বীর বিক্রম, স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রফেসর অব ইমেরিটাসরা সাধারণত ডিভিশন 1 পান। আল মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে 150-র বেশি মামলা আছে। মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর কোনো অস্থিরতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিজয় দিবসে গতবারের মতো এবারও প্যারেড হবে না। বুধবার দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর কিছুটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে বিজয় দিবস উপলক্ষে কোনো নাশকতা কিংবা অন্য কোনো সমস্যা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়ের পরে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। তিনি বলেন, আগেও যেভাবে হয়েছে এবারও একইভাবে হবে, বরং আগের চেয়ে আরও বেশি হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে অন্যায়ময় ও ন্যায্য প্রক্রিয়াবিহীন বলে সমালোচনা করেছে। সংস্থার মহাসচিব অ্যাগনেস কালামার জানিয়েছেন, 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটেছিল। দায়ীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার হয়নি এবং মৃত্যুদণ্ড আরও তীব্র মানবাধিকার লঙ্ঘন। প্রায় 1400 জন নিহত ও হাজার হাজার আহতের জন্য নিরপেক্ষ বিচার প্রয়োজন ছিল। এমনকি ট্রাইব্যুনালের বিচার দ্রুত হয়েছে। আসামি পক্ষের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগও দেওয়া হয়নি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে।
জুলাই গণ অভ্যুত্থানে সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেওয়ার পর যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তা অন্যায়ময় ও ন্যায্য প্রক্রিয়াবিহীন হিসেবে আয়ত্ত করেছে। সংস্থার মহাসচিব অ্যাগ্নে কালামার্ড সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলেন, ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় ঘটেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং মানবতা বিরোধী অভিযোগ। যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার প্রয়োজন ছিল, কিন্তু এই বিচার ও সাজা কোনোটি সঠিকভাবে চালানো হয়নি বলেও জানান তিনি। কালামার্ড আরও মন্তব্য করেন, ভুক্তভোগীদের ন্যায্য বিচার ও জবাবদিহিতা প্রয়োজন। মৃত্যুদণ্ড বিধান মানবাধিকার লঙ্ঘনকে আরও তীব্র করে তোলে। এটি নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি। কোনো ন্যায্য বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ডের স্থান নেই। অ্যামনেস্টি বলেছে, ওই সময় প্রায় ১,৪০০ জন নিহত ও হাজার হাজার আহত হয়েছিল। তাদের পরিবার ও আহতদের জন্য অধিকার ভিত্তিক এবং নিরপেক্ষ বিচার প্রক্রিয়া আবশ্যক ছিল। কিন্তু ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে সংস্থার আশঙ্কা রয়েছে। আদালতের স্বাধীনতার অভাব এবং বিচার গতিবহুল বিতর্কিত ছিল বলেও দাবি করে অ্যামনেস্টি। কালামার্ড অভিযোগ করেন, বিচার অত্যন্ত দ্রুত গতিতে হয়েছে এবং আসামি পক্ষকে তাদের প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সময়ও দেওয়া হয়নি। আইনজীবী থাকা সত্ত্বেও শেখ হাসিনার পক্ষে তার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ পায়নি। পাশাপাশি তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয় কিছু প্রমাণ যা বিরোধপূর্ণ, সেগুলো সমালোচনামূলক জিজ্ঞাসাবাদ বা ক্রস এক্সামিনেশন পর্যন্ত অনুমোদন পায়নি। এর আগে OHCHR এবং প্রতিবেশী দেশ ভারতও রায়ে উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এবং পলাতক অবস্থায় রয়েছেন, তাই আপিল করার সুযোগ নেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনের কয়েকটি সিট পুড়ে গেছে। বুধবার ভোর 4:15টার দিকে নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাগমারার রেল ক্রসিং এর পাশে ওয়াশপিটে দাঁড় করানো ট্রেনে এই ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। ভোর 4:15টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন জ্বলছে দেখতে পেয়ে টহলরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে এর আগেই ট্রেনের 27 থেকে 32 নম্বর সিট পুড়ে যায়। সকাল 6টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির মনোনয়ন প্রক্রিয়া ঘিরে দলের মধ্যে অস্থিরতা প্রকাশ পেয়েছে। চট্টগ্রাম 4 ও অন্যান্য গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা বিক্ষোভ চালাচ্ছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি নির্বাচনী তফসিলের আগে দলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। দলের শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা চলছে। এই পরিস্থিতি নির্বাচনের আগে বিএনপির ভেতরে দ্বন্দ্ব ও চাপ আরো তীব্র করে তুলেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ঘনিয়ে আসতেই বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে অস্থিরতা প্রকাশ্যে এসেছে। ৩রা নভেম্বর ২৩৭টি আসনের প্রাথমিক তালিকা প্রকাশের পর থেকে অর্ধশতাধিক আসনে বিক্ষোভ, সড়ক ও রেল অবরোধ, মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলনের খবর পাওয়া গেছে। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, দীর্ঘদিন সংগঠনের সক্রিয় নেতাদের প্রত্যাশা পূরণ না হওয়ায় এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত বনাম স্থানীয় জনপ্রিয়তার দ্বন্দ্বের কারণে নেতাদের মধ্যে ক্ষোভ তীব্র। চট্টগ্রাম 4 আসনে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে নতুন নেতা কাজী সালাউদ্দিনকে। মনোনয়ন ঘোষণার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালান। আসলাম চৌধুরী জানিয়েছেন, মনোনয়ন না পেলেও নির্বাচনে তিনি অংশ নেবেন এবং স্থানীয় জনগণ তার সঙ্গে রয়েছে। নাটোর 1 আসনে কেন্দ্রীয় নেতার মনোনয়ন বঞ্চিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মৌলভীবাজার 2, মাদারীপুর 1, সাতক্ষীরা 2 ও 3 এবং অন্যান্য আসনে মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছেন। এতে নির্বাচনের আগে দলের মধ্যে এক ধরনের দ্বিধা ও বিভাজন তৈরি হয়েছে। বিভিন্ন বিভাগের অন্তত 21টি আসনে মনোনয়ন প্রাপ্তদের চেয়ে অন্য নেতারা বেশি জনপ্রিয়। দলীয় সূত্র বলছে, যদি বিজয়ী প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন তাহলে ভোট বিভাজন হবে এবং বিএনপির জন্য নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, কুষ্টিয়া ও রাজশাহী সহ গুরুত্বপূর্ণ আসনগুলোতে এই ধরনের সমস্যা দলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স জানিয়েছেন, যারা বিক্ষোভ করছেন তারা অবিবেচকভাবে কাজ করছেন। দল শৃঙ্খলা রক্ষা করবে এবং শীর্ষ নেতৃত্বের পর্যবেক্ষণেই পরিস্থিতি সামলানো হবে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, মাঠ থেকে প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি স্থায়ী কমিটিতে আলোচনা করা হবে। এই পরিস্থিতি নির্বাচনের আগে বিএনপির ভেতর নতুন চাপ তৈরি করেছে এবং প্রার্থী তালিকায় আর কোনো পরিবর্তন আসবে কিনা তা এখন দেখার বিষয়। তসলিমা তিথি, জাগো নিউজ। চুয়াডাঙ্গায় শীতের আগেই লেপ তোশকের বাজার জমে উঠেছে। শীত জেকে বসার আগেই কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ পুরনো লেপ নতুন করে বানাচ্ছেন, কেউ নতুন লেপ তোশক কিনছেন। কারিগররা বলছেন, তুলা, ঝুট ও কাপড়ের দাম বাড়ায় লেপ তোশক তৈরিতে অতিরিক্ত 50 থেকে 200 টাকা দিতে হচ্ছে ক্রেতাদের। চুয়াডাঙ্গা শহরের লেপ তোশক কারিগর শরীফুল ইসলাম বলেন, প্রতিদিন 4-5টি লেপ এবং 3টি তোশক তৈরি করি। দাম বেড়ে যাওয়ায় মজুরিও বাড়াতে হচ্ছে। আলমডাঙ্গার বেডিং হাউসের মালিক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এবার বেচাকেনা তুলনামূলক কম, শীতের আমেজ পুরোপুরি আসেনি। কারিগর মোহাম্মদ ওয়াসিম জানান, জাজিমের মজুরি 300 টাকা, সিঙ্গেল তোশক 60, ডাবল তোশক 120 এবং লেপ 200 থেকে 300 টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, বাজার মনিটরিং করা হবে যেন মূল্য বৃদ্ধি বা প্রতারণা না হয়। গতবারের তুলনায় আমরা গতবারে ডিসেম্বরের শেষে বেচাকিনা করছি, তো এবার আলহামদুলিল্লাহ এখন থেকে বেচাকিনা ভালো। আমরা অনেক লেপের অর্ডার পাচ্ছি, অনেক তোশক, জাজিম, কম্পোটার, বিভিন্ন রকমের জিনিসের অর্ডার পাচ্ছি এখন থেকে। গত বছর তুলনায় 4 টাকা 5 টাকা কেজি তুলার দাম বৃদ্ধি হয়েছে। ছোবরার দাম ছিল গত বছরে আপনার ধরেন 30 টাকা 32 টাকা, 28 টাকা 25 টাকা, সে তো ছোবরা এখন চলে গেছে আপনার 50 টাকার কোটায়। আর তুলার দাম মনে করেন 4 টাকা 5 টাকা বৃদ্ধি। গত বছরে যে তুলার দাম ছিল আপনার 22 টাকা, সে তুলা এখন কেনা লাগছে 26 টাকা, এরকম। গতবার তুলনায় মনে করেন একটা জাজিমের উপরে 150 টাকা 200 টাকা বৃদ্ধি হয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত ট্রাম্পের নৈশ ভোজে যোগ দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। চলতি বছরে তীব্র বাকযুদ্ধের পর এটি ট্রাম্প ও মাস্কের দ্বিতীয় যৌথ প্রকাশ্যে উপস্থিতি। বিশ্লেষকদের মতে মাস্কের এই উপস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ও টেসলা প্রধানের মধ্যে শীতলতার ইঙ্গিত দিতে পারে। গত বছর ট্রাম্পের নির্বাচনী প্রচারে সমর্থন ও অর্থায়ন করেন মাস্ক। এই বছরের শুরুতে তিনি প্রশাসনের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং সরকারি সংস্থা ডিওজি এর নেতৃত্বে ছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মাস্ক সামাজিক মাধ্যমে ট্রাম্পের কর ও ব্যয় বিলকে অর্থনৈতিকভাবে বেপরোয়া বলে সমালোচনা করেন এবং নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেন। জবাবে ট্রাম্প হুমকি দেন, মাস্কের কোম্পানিগুলো যে সরকারি ভর্তুকি পায় তা বন্ধ করে দেওয়া হবে। দ্বিপক্ষের এই বিরোধের কারণে টেসলার ব্র্যান্ড ইমেজ ও শেয়ার দরে নেতিবাচক প্রভাব পড়েছে। নৈশভোজে ক্রিস্টিয়ানো রোনালদো ও এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও উপস্থিত ছিলেন। দক্ষিণ জাপানের উপকূলীয় একটি শহরের আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় অগ্নি নির্বাপন সংস্থা বুধবার জানিয়েছে 170টিরও বেশি ভবনে আগুন লেগেছে। রাতভর সেখানে আগুন জ্বলেছে এবং এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, টোকিও থেকে প্রায় 770 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ওইতা শহরের সাগানোসেকি জেলার প্রায় 175 জন বাসিন্দা মঙ্গলবার বিকেল 5টা 40 মিনিটে আগুন লাগার পর নিরাপদে সরে যান। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে, তবে এখনো একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এছাড়া 175 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নি নির্বাপক হেলিকপ্টার পাঠানো হয়েছে। আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ওইতা প্রিফেকচারের গভর্নর সম্ভাব্য সহায়তা সম্পর্কে সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন। ওইতার কিছু অংশে 300 বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। মুশফিকুর রহিমের ক্যারিয়ারের বিশেষ একদিন আজ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নেমেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তার এই বিশেষ ক্ষণকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুশফিককে সম্মাননা জানাতে গ্যালারিতেও তার ছবি সম্বলিত ব্যানার নিয়ে এসেছেন সমর্থকরা। অনেকে এসেছেন তার মতো জার্সি গায়ে দিয়ে। মিরপুর শেরেবাংলায় ম্যাচ শুরুর আগে সতীর্থদের নিয়ে মাঠে ঢোকেন মুশফিক। সতীর্থরা তাকে নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। মুশফিকের এই বিশেষ মুহূর্তে তার সঙ্গে আছেন পরিবারের সদস্যরাও। ১০০তম টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ উপহার দিয়েছেন হাবিবুল বাশার। ২০০৫ সালে অভিষেক টেস্টেও তাকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন তখনকার এই অধিনায়ক। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খানও দিয়েছেন বিশেষ একটি ব্যাগি ক্যাপ উপহার। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। মুশফিকের প্রথম ও ১০০তম টেস্টের সতীর্থদের সিগনেচার করা জার্সি উপহার দিয়েছেন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাবেক ভূমিমন্ত্রী ও তার ভাইয়ের ৪.৫ কোটি শেয়ার জব্দ। বিজয় দিবসে অস্থিরতার সম্ভাবনা নেই, এবারও প্যারেড হচ্ছে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ময়মনসিংহের ট্রেনে দুর্বৃত্তদের আগুন। জাপানে ১৭০ ভবনে আগুন। এবং বিশেষ সম্মাননা পেলেন মুশফিক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নেমেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ৩টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।